হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা করেছিলাম যে ফরাসি বিপ্লব প্রাক্কালে ফ্রান্সের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা পড়েছিলাম। আজ আমরা পড়ব ফরাসি বিপ্লবের যে ঘটেছিল সেখানে দার্শনিকদের কি অবদান ছিল সেটা সে সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। ফরাসি সমাজে বিপ্লবের বেশ আগেই থেকে জ্ঞানদীপ্ত দার্শনিকদের জ্ঞান চর্চার মধ্যযুগীয় ভাবধারার সীমাবদ্ধতাকে অতিক্রম করে একটি আধুনিক সমাজ গড়ার জন্য মানুষকে উজ্জীবিত করতে থাকে। অর্থাৎ ফরাসি সমাজ যখনই এই বিপ্লবের অনেক আগে থেকেই এই জ্ঞানদীপ্ত দার্শনিকদের জ্ঞান চর্চাটা শুরু হয়েছিল এবং তাদের যে জ্ঞানের যে গভীরতা, সেই জ্ঞানের গভীরতাকে কাজে লাগিয়েই তারা মধ্যযুগীয় ভাবধারার সীমাবদ্ধতাকে অতিক্রম করার জন্য, অর্থাৎ ফ্রান্সের একটি আধুনিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য মানুষকে উজ্জীবিত করতে থাকে এই দার্শনিকরা। তাদের চিন্তাধারা ফ্রান্সের সমাজের ব্যাপক প্রভাব ফেলেছিল। অর্থাৎ তাদের লেখনী, তাদের কথাবার্তা এবং তাদের যে লেখালেখিগুলো মানুষ পড়ার ফলে মানুষের ভিতরে এটা ব্যাপক প্রভাব ফেলে। তারাই মধ্যযুগীয় রাজতন্ত্র পরিত্যাগ করে আধুনিক সাম্য, মৈত্রী ও স্বাধীনতার চেতনাকে ধারণা করে এমন ফরাসি রাষ্ট্রের ব্যবস্থা গড়ার যুক্তি তুলে ধরেন। অর্থাৎ তারা ফ্রান্সের যে রাজতান্ত্রিক যে ব্যবস্থা ছিল সেই রাজতান্ত্রিক ব্যবস্থা থেকে বের হয়ে এসে আধুনিক সাম্য, মৈত্রী ও স্বাধীনতার চেতনার আলোকে একটি ফরাসি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য তারা যুক্তি তুলে ধরতে থাকতে বা তাদের লেখনীর মাধ্যমে তারা মানুষের সামনে তাদের চিন্তাভাবনা প্রকাশ করতে থাকে। এখন আজ সেসব মনীষীদের মধ্য থেকে কয়েকজনের চিন্তাধারার সাথে আমরা পরিচিত হব। প্রথমত মহামতি ভলতেয়ার, যিনি 1694 থেকে 1778 সাল পর্যন্ত তার জীবনকাল ছিল। ফ্রাঁসোয়া মেরি এরিয়েকে সবাই মহামতি ভলতেয়ার হিসেবেই জানেন। অর্থাৎ এই ফ্রাঁসোয়া মেরি এরিয়েকে সবাই ভলতেয়ার হিসেবে চিনত। ভিক্টর হুগো ভলতেয়ারকে আখ্যায়িত করেছিলেন মানুষ হিসেবে বড় কিছু বলে। তার কারণ কবি, নাট্যকার, দার্শনিক, ইতিহাসবিদ, সাহিত্যিক ইত্যাদি সব নামেই তাকে জানা যায়, ডাকা হয়। অর্থাৎ কবি, সাহিত্যিক, ইতিহাসবিদ, দার্শনিক, নাট্যকার সব সেক্টরেই তার অবদান ছিল। এই কারণেই ভিক্টর হুগো তাকে মানুষের চেয়ে বড় কিছু বলে আখ্যায়িত করেছিলেন। তার রচনাবলীর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তিনি গির্জা ও রাষ্ট্রের ত্রুটি বিচ্যুতিকে অত্যন্ত তীর্যক ভাষায় ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। তিনি যে লেখনীগুলো তখন তুলে ধরতেন বা তার যে লেখনী ছিল তার লেখনীর মূল প্রতিবদ্ধ ছিলই রাষ্ট্র এবং গির্জার যে ত্রুটি বিচ্যুতি, সেই ত্রুটি বিচ্যুতিগুলো ব্যঙ্গাত্মকভাবে, অর্থাৎ প্রত্যক্ষভাবে না, ব্যঙ্গাত্মকভাবে এটা মানুষের সামনে তুলে ধরতেন, প্রকাশ করতেন। তিনি দায়িত্বহীন ভাষায় প্রাক বিপ্লব যুগের শোষণ নীতি, ধর্মীয় কুসংস্কার এবং গোঁড়ামির নিন্দা করেন। অর্থাৎ তার এই লেখাগুলোর ভিতরে তিনি যার বিরুদ্ধে লেখা কলম ধরেছিলেন সেই লেখাগুলোর ভিতরে চলে আসতো শোষণ নীতি, ধর্মীয় কুসংস্কার এবং গোঁড়ামি। অর্থাৎ এই তিনটাকে তিনি খুবই ঘৃণা করতেন, আর যার কারণে তার লেখায় এই জিনিসগুলা চলে আসতো। স্বাধীনচেতা ভলতেয়ার সাবলীল ভাষায় লেখনী পরিচালনা করে ফরাসি জাতিকে বিপ্লবী ভাবধারায় উদ্বুদ্ধ করতেন। তিনি ছিলেন স্বাধীনচেতা। তিনি পরাধীনতার ভিতরে তার শৃঙ্খলায় থাকতে চেতেন না এবং তাই তার লেখা ছিল সাবলীল। তিনি ফরাসি জাতিকে বিপ্লবের ভাবধারায় উদ্বুদ্ধ করার জন্য তিনি লিখতেন। তাকে মানব জাতির বিবেক বলে আখ্যা দেওয়া হয়, কারণ প্রতিষ্ঠিত ঘুণে ধরা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে নির্ভীকভাবে তিনি তার লেখা পরিচালনা করতেন। তাকে মানবজাতির বিবেক বলে আখ্যা দেওয়া হয় এই কারণেই
যে তিনি ফ্রান্সের যে ঘূর্ণি ধরা যে সমাজ ব্যবস্থা ছিল সেই সমাজ ব্যবস্থাকে তিনি সমাজ ব্যবস্থা থেকে আধুনিক সমাজ ব্যবস্থায় রূপান্তরের জন্য তিনি নির্ভীকভাবে লিখে যেতেন এবং ভয়ভীতিহীনভাবে এবং তিনি কাউকে কোনো কিছু তোয়াক্কা করতেন না। এক কথায় তিনি নিজে গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন না। তিনি মনে করতেন সরকার একটি প্রয়োজনীয় দুষ্ট খাত। তিনি বলতেন সহস্র ঈদের দ্বারা শাসিত না হয়ে একটি সিংহের শাসন অধিক কাম্য। অর্থাৎ তিনি গণতন্ত্র পছন্দ করতেন না, কিন্তু তিনি তার এই উক্তি দ্বারা যে সহস্র ঈদের দ্বারা শাসিত না একটি সিংহের শাসন অধিক কাম্য, তিনি রাজতন্ত্রকেই পছন্দ করতেন। কিন্তু সেই রাজতন্ত্র হতে হবে বা সেই রাজার হতে হবে অত্যন্ত কল্যাণকামী, মানুষের জন্য বা দেশের জন্য কল্যাণকামী, জনমঙ্গলকর স্বেচ্ছাচারী থাকে তিনি দেশের শাসন ব্যবস্থার জন্য উপযুক্ত মনে করতেন। অর্থাৎ জনকল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য স্বেচ্ছাচারিতাকে তিনি পছন্দ করতেন বা উপযুক্ত মনে করতেন। গির্জার অন্যায়কে তিনি যে ভাষায় আক্রমণ করেছেন তাতে কেউ তার ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন তুললেও তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হন। অর্থাৎ তিনি গির্জার যে অন্যায় অত্যাচার বা গির্জার যে এই অন্যায়গুলা তিনি তার যে ভাষায় আক্রমণ করেছেন সেটাকে অনেকে তাকে তার ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছিল, কিন্তু তিনি এবং ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলে তার বিরুদ্ধে অপপ্রচারেও লিপ্ত হয়েছিল। বস্তুত তিনি ধর্মের নামে ধর্মযাজকদের অজ্ঞতা, মূর্খতা এবং বাড়াবাড়িকে সমালোচনা করেছিলেন। তিনি ধর্মকে নয়, ধর্মের নামে গির্জায় যে ধর্মযাজকদের যে অজ্ঞতা, মূর্খতা এবং বাড়াবাড়ি ছিল সেইগুলোকে তিনি সমালোচনা করেছিলেন। ধর্মের বিরুদ্ধে তার কোনো মন্তব্য ছিল না। তার বিখ্যাত উক্তি আছে, ঈশ্বর না থাকলে তাকে বানাতে হতো, কিন্তু প্রকৃতি বলছে ঈশ্বর আছে। অর্থাৎ তার এই উক্তি থেকে বোঝা যায় যে তিনি ধর্মের বিরুদ্ধে নয়, ধর্মের পক্ষে, যদিও তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অনেকে অপপ্রচার চালিয়েছিল। তবে ভলতেয়ারের মতে ঈশ্বর হচ্ছেন পৃথিবীর সৃষ্টির প্রজ্ঞানতা। প্রকৃতিতে যা কিছু ঘটে তা প্রকৃতির স্বাভাবিক নিয়মেই ঘটে বলেই তিনি মনে করেন। তিনি মনে করতেন যে পৃথিবীর সৃষ্টির প্রজ্ঞতা, ঈশ্বর হচ্ছেন এই পৃথিবীর সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে যা কিছু ঘটতেছে তার প্রকৃতির স্বাভাবিক নিয়মেই এটা ঘটতেছে। তার মতে সমাজে স্থিতিশীলতা বজায় রাখার জন্য ধর্মের প্রয়োজন রয়েছে। অর্থাৎ তিনিও যে সমাজের স্থিতিশীলতার জন্য, অর্থাৎ সমাজটাকে স্মুথভাবে চলার জন্য বা প্রতিষ্ঠার জন্য ধর্মের প্রয়োজন রয়েছে, তিনি এটা স্বীকার করেছেন। তবে ফ্রান্সের ধর্মযাজকদের ভোগবিলাসিতা এবং রাজতন্ত্রের একনিষ্ঠ রক্ষকের ভূমিকা অবতীর্ণ হওয়াকে তিনি ধর্মের মূল বাণীর সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে মনে করতেন। অর্থাৎ ফ্রান্সের যে ধর্মযাজকদের যে ভোগবিলাসিতা এবং রাজতন্ত্রের যে একনিষ্ঠ রক্ষক এর ভূমিকায় অবতীর্ণ হওয়াকে তিনি ধর্মের মূল বাণীর সাথে সঙ্গতিপূর্ণ নয়, অর্থাৎ মূল বাণীর সাথে মিল নয়, সেটা তিনি অকপটে বলতেন, বিশ্বাস করতেন বা বলে বেড়াতেন। তাই তিনি এটাকে মোটেও পছন্দ করতেন না। অর্থাৎ এই কারণেই এই ফ্রান্সের রাজতন্ত্র এবং যাজকদের এই কৃতকর্ম তিনি মোটেও পছন্দ করতেন না। তিনি ফ্রান্সের অভিজাত সম্প্রদায় এবং তাদের প্রভু স্বৈরাচারী রাজতন্ত্রের জাঁকজমকপূর্ণ জীবনকেও মোটেও পছন্দ করেননি। তিনি এই ফ্রান্সের যে রাজতন্ত্র, এই রাজতন্ত্রের জাঁকজমকপূর্ণ জীবন এবং দ্বিতীয় সম্প্রদায় অভিজাত শ্রেণীর যে আড়ম্ব জীবন এবং যাজকদের যে আড়ম্ব জীবন, এইগুলো তিনি মোটেও পছন্দ করতেন না। তিনি রাজতন্ত্রের স্বেচ্ছাচারিতাকে তিনি কখনোই মেনে নিতে পারেননি। মানুষের মধ্যে প্রেম ও ভালোবাসার অভাব তাকে পীড়া দিত।
অর্থাৎ রাজতন্ত্রে স্বৈরাচারমূলক যে কাজকর্ম এবং প্রথম দ্বিতীয় সম্প্রদায়ের শোষণ এবং নির্যাতন এবং তাদের বিশেষ সুযোগ সুবিধা লাভ, এগুলো তিনি মোটেও ভালোবাসতেন না, অর্থাৎ যে মোটেও মেনে নিতে পারেননি। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায়ের মানুষের বা প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায়ের লোক সংখ্যা ছিল মাত্র 4%, আর বাকি 96% ছিল তৃতীয় সম্প্রদায়। ফলে এই 4% সব সুযোগ সুবিধা ভোগ করবে, আর বাদ বাকি 96% লোকজন সুযোগ সুবিধা ভোগ করবে না, তারা নির্যাতিত হবে। এটা তিনি মেনে নিতে পারেননি। অর্থাৎ তিনি বলেছেন যে মানুষের মধ্যে প্রেম ও ভালোবাসার এই যে অভাব 96% মানুষের ভিতরে, সেটা তাকে অত্যন্ত গভীরভাবে পীড়া দিত। তিনি নিরঙ্কুশ রাজতন্ত্রের কঠোর সমালোচক ছিলেন। যে রাজতন্ত্র থাকবে, কিন্তু রাজতন্ত্রটা নিরঙ্কুশ হবে না, অর্থাৎ সর্বময় ক্ষমতার অধিকারী হবে না। এই কারণে তাকে কয়েকবার কারাবরণ করতে হয়েছিল। তিনি এই রাজতন্ত্রের নিয়মতান্ত্রিক সমালোচক ছিলেন, এই কারণে তাকে কয়েকবার কারাবরণ করতে হয়েছিল। বাস্তুল দুর্গেও তার স্থান হয়েছিল দুইবার। অর্থাৎ তিনি এই যে ফ্রান্সের যে সবচেয়ে বড় যে কারাগার এবং যেখানে নিষ্ঠুর অত্যাচার করা হতো যে কারাগারে, সেই কারাগারের নাম ছিল বাস্তিল দুর্গ। আর এই বাস্তিল দুর্গেও তাকে দুইবার যেতে হয়েছে এই রাজতন্ত্রকে সমালোচনা করার জন্য। ব্যক্তির স্বাধীনতা, জনগণের দুঃখ দুর্দশা দূর ইত্যাদি প্রসঙ্গ নিয়েই তিনি মানুষকে সচেতন করেছেন। অর্থাৎ এই রাজতান্ত্রিক ফ্রান্সের এই রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় এবং অভিজাত এবং যাজকদের কর্মকাণ্ড তাকে মোটেও ভালো লাগেনি, যার কারণে তিনি ব্যক্তির স্বাধীনতা জনগণের দুঃখ দুর্দশা দূর করা প্রসঙ্গে তিনি ইত্যাদি প্রসঙ্গ নিয়েই তিনি মানুষের সচেতন করেছেন। অর্থাৎ তার লেখানিগুলো মানুষের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার জন্যই, মূলত সাধারণ মানুষের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার জন্যই তিনি সেটা লিখতেন বা তিনি মানুষকে সচেতন করতেন। সেভাবেই ফরাসি বিপ্লব প্রাককালে গির্জা বিরোধী রচনা লিখে তিনি যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, তাই ফরাসি বিপ্লবী যুগে বেশ বড় ধরনের অবদান রেখেছিল। ফরাসি বিপ্লবের প্রাককালে তিনি গির্জা বিরোধী রচনা লিখেছেন। অর্থাৎ গির্জার যে অনাচার কুকর্ম এবং যে কাজগুলো ধর্মবিরোধী, কিন্তু তারপরেও তারা সেগুলো করেছেন। তার যে ওই সময় ধর্মীয় যাজকরা সেটা করেছেন, তিনি তার বিরুদ্ধে এসবের বিরুদ্ধে, তাদের এইসব কৃতকর্মের বিরুদ্ধে কলম ধরেছিলেন এবং লিখেছিলেন, এবং যেটা মানুষকে উদ্বুদ্ধ করেছিল। এবং তাই ফরাসি বিপ্লবের যুগে বেশ বড় ধরনের অবদান রেখেছিল। অর্থাৎ তার এই লেখনী পড়ে যে যাজক সম্প্রদায়ের যে অনাচার যে কৃতকর্মগুলো করেছে, সেই অনাচার কৃতকর্মগুলো তিনি তুলে ধরার কারণেই মানুষ গির্জা সম্বন্ধে সম্যক ধারণা পেয়েছিল। তবে তিনি রাজতন্ত্রের উচ্ছেদ সম্পূর্ণরূপে চাননি। তিনি রাজতন্ত্রকে সাংবিধানিক দেশ চালনার পথেই চলতে বলেছেন। অর্থাৎ তিনি রাজতন্ত্রকে কখনোই উচ্ছেদ করতে চান। তিনি রাজতন্ত্র, তার মধ্যে রাজতন্ত্র থাকবে, কিন্তু সেই রাজতন্ত্র সাংবিধানিকভাবেই দেশ চালাবে বা এই রাজতন্ত্র পরিচালিত হবে। কেননা রাজতন্ত্রে রাজার কথাই আইন, সংবিধান বলে কিছুই মানা হতো না। তার কারণ হলো যে রাজার কথাই আইন ছিল, রাজারা কোনোভাবেই কোনো সংবিধান বলে কিছু মনে হলে যে মানা হতো না, রাজারা কেউ সংবিধান মানত না। তিনি মনে করেন যে আইন ছাড়া চলতে গিয়ে রাজারা স্বৈরাচার হয়ে ওঠেন এবং রাষ্ট্র তাদেরকে আইনের মধ্যে চলতে হবে। এটি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। তিনি মনে করতেন যে রাষ্ট্র ছাড়া যে আইন ছাড়া রাজাগণ স্বৈরাচারী হয়ে ওঠেন। এই জন্য রাষ্ট্র তাদের আইনের মধ্যে চলতে হবে। রাষ্ট্র আইনের মধ্যে চলতে হবে এবং চলতে গেলেই এবং এই রাষ্ট্র আইনের ভিতরে চললেই সেটা হবে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। আর তিনি এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রেরই পূজারী ছিলেন বা সমর্থক ছিলেন।
ইংল্যান্ডের রাজনীতি তাকে এক্ষেত্রে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। এই সময় ইংল্যান্ডের রাজনীতিও তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। ইংল্যান্ডের প্রতিযোগী রাষ্ট্র হিসেবে তিনি ফ্রান্সকে ইংল্যান্ডের মতো উন্নত একটি দেশরূপে দেখতে চেয়েছিলেন। ইংল্যান্ড ছিল ফ্রান্সের একটা প্রতিযোগী রাষ্ট্র। উভয় রাষ্ট্রের ভিতরে একটা বৈরী ভাব বিরাজ করত এবং তারা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতায় লিপ্ত ছিল, যার কারণে এই প্রতিযোগিতায় ইংল্যান্ড রাজনীতির দিক দিয়ে ইংল্যান্ড বেশ অগ্রসর হয়েছিল, কিন্তু ফ্রান্স ইংল্যান্ডের তুলনায় পিছিয়ে ছিল এবং ইংল্যান্ডের এই প্রতিযোগী রাষ্ট্র হিসেবেই ইংল্যান্ডের প্রতিযোগী রাষ্ট্র হিসেবেই ফ্রান্সকে ইংল্যান্ডের মতো একটি উন্নত দেশ রূপে তিনি দেখতে চেয়েছিলেন। আর এই কারণেই তিনি রাষ্ট্রের যে ভুল ত্রুটিগুলো রাষ্ট্র পরিচালনার যে ভুল ত্রুটিগুলো ছিল, সেই ভুল ত্রুটিগুলো তিনি তুলে ধরতেন। যদিও এই ভুল ত্রুটিগুলো প্রথম সম্প্রদায় এবং দ্বিতীয় সম্প্রদায় এবং রাজতন্ত্রের বিরুদ্ধে যেত, কিন্তু তার সেই সমালোচনাটা ছিল সঠিক। যদিও তখন এই রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় এবং প্রথম ও দ্বিতীয় সম্প্রদায় একটা অন্ধকার জগতের ভিতরে ছিল, যার কারণে তাদের কাছে এটা মনে হতো যে এটা তিনি ভলতেয়ার ভুল করতেছেন। কিন্তু সত্য কথা ছিল যে রাজতন্ত্র এবং প্রথম দ্বিতীয় সম্প্রদায় এরাই ভুলের ভিতরে ছিল, যার কারণে যে ফ্রান্স ইংল্যান্ডের চেয়েও পিছিয়ে ছিল। ইংল্যান্ডের মতন এত উন্নত তার রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেনি, বা একটি উন্নত রাষ্ট্ররূপে দেশরূপে তারা প্রতিষ্ঠিত করতে পারেনি। আর সেটাই প্রতিষ্ঠা করার জন্যই এই ভলতেয়ার তিনি এই ইংল্যান্ডের সাথে তুলনা করেছেন, বা ইংল্যান্ডের সেই রাজনৈতিক চিত্রকেই তিনি তুলে ধরেছেন, তার ইংল্যান্ডের সাথে তুলনা করেছেন। ফ্রান্সকে তিনি মূর্খের দেশ নয়, বরং জ্ঞানী, গুণী ও প্রজ্ঞান মানুষের দ্বারা শাসিত হওয়ার দেশ হিসেবে দেখতে চেয়েছিলেন। তিনি মনে করেন যে ফ্রান্স কোনো মূর্খের দেশ নয়। ফ্রান্সের তাদের দ্বারা শাসিত হবে যারা জ্ঞানী, গুণী ও প্রজ্ঞাবান। এই শ্রেণীর মানুষ দ্বারা ফ্রান্স শাসিত হবে এবং তিনি সেটাই আশা করেছিলেন। তার উল্লেখযোগ্য রচনাবলী হচ্ছে কাদিদ, চতুর্দশ লুইয়ের শতাব্দী, সিয়েকল, দ্য লুই কার্তোজ, জাতির আত্মার সারমর্ম বিষয়ক রচনাবলী, অধিবিদ্যা, দার্শনিক অভিধান, জুওলজি ইত্যাদি। তার এসব রচনাবলী ফরাসি জনগণকে ধর্মবিশ্বাস, জীবন ও রাজনৈতিকভাবে সচেতন করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি যে লেখাগুলো লেখেন, এই লেখাগুলো যখন পুস্তক আকারে সাধারণ মানুষের হাতে আসে, বা যখন এই লেখাগুলো আসে, তারা পড়ে বা জানতে পারে তার সম্বন্ধে, তখন সাধারণ মানুষ অর্থাৎ ফরাসি জাতি, তৃতীয় সম্প্রদায়, তারা বুঝতে পারে যে ধর্মবিশ্বাস, জীবন ও রাজনৈতিকভাবে তাদেরকে সচেতন হতে হবে। আর এইভাবে সচেতন হতে পারলেই হয়তো ফ্রান্স উন্নত তার রাষ্ট্রে পরিণত হবে। অবশ্যই এখানে যে বলা উচিত যে তার লেখাগুলো ছিল মূলত ফরাসি বা ফ্রান্সের জন্য কল্যাণকার, কিন্তু ফ্রান্সের যে অন্ধশাসন, অন্ধ অনুকরণ ছিল, রাজতান্ত্রিক অন্ধশাসন এবং তাদের স্বৈরশাসন এবং তাদের অনুগত যাজক এবং অভিজাত সম্প্রদায়, তারা এই অন্ধকারের ভিতরে থাকার কারণে তাকে বারবারই ভুল বুঝেছে এবং বারবার ভুল বোঝার কারণেই তারা মূলত এই সমাজ ব্যবস্থায় পরিবর্তনের দিকে তারা ধাবিত হয়নি। ফলে পরিবর্তনের দিকে ধাবিত না হওয়ার কারণে একসময় দেখা গেছে যে এই ফ্রান্স বড় ধরনের একটা বিপ্লবের মুখোমুখি দাঁড়িয়েছে এবং বিপ্লব সাধিত হয়েছে। তো আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার শুরু করব। তো ধন্যবাদ সকলকে।